আজকে ইতিহাস ক্লাসে আলোচনা হবে সপ্তম শ্রেণীর যে দ্বিতীয় অধ্যায় রয়েছে ভারতের রাজনৈতিক ইতিহাসের কয়েকটি ধারা। ভারতের রাজনৈতিক ইতিহাসে কয়েকটি ধারা নিয়ে আজকে আলোচনাটা হবে। সময়কালটা হচ্ছে খ্রিস্টীয় সপ্তম থেকে দ্বাদশ শতক। খ্রিস্টীয় কেন বলা হচ্ছে এটা তোমরা ক্লাস 6 এ শিখে গেছো। খ্রিস্টীয় বলতে যীশু খ্রিস্টের সময়কাল থেকে যে সময়টা ধরা হয় সেই সময়টাকে বলা হয় কি খ্রিস্টীয় সময়কাল। তাই খ্রিস্টীয় কত শতক? সপ্তম থেকে দ্বাদশ। সপ্তম বলতে 7 কে বোঝায়, দ্বাদশ বলতে 12 পর্যন্ত, তাই তো? তো এই সময়কাল পর্যন্ত আমাদের ভারতের রাজনৈতিক ইতিহাসে পালাবদল হয়েছে, রাজনৈতিক ধারাগুলো চেঞ্জ হয়েছে। হওয়ার পর শাসনকর্তারা এসেছেন এবং আমাদের ভারতবর্ষের বিভিন্ন রাজ্যগুলিতে কি করেছে, তারা শাসন চালিয়ে গেছে। তো এই যে অঞ্চল বা এলাকাগুলো ছিল, সেই এলাকা বা অঞ্চলগুলো তারা কিভাবে শাসন চালিয়েছেন, কোন কোন অঞ্চলে শাসন চালিয়েছেন, তাই না? এইসব আলোচ্য বিষয় আজকের অধ্যায়ে আমরা জানবো। তো প্রথমে আমরা জানবো ভারতবর্ষের যে রাজ্যে আমরা বাস করি। আমরা ভারতবর্ষের কোন রাজ্যে বাস করি? আমরা পশ্চিমবঙ্গের রাজ্যে বাস করি। তাই এই পশ্চিমবঙ্গ সম্পর্কে অর্থাৎ বাংলা সম্পর্কে, এটা প্রাচীনকালের বাংলা সম্পর্কে আমরা জানবো, যেটা প্রায় 1 থেকে 1,500 বছর আগে কথা, তাই না? এটা কিন্তু এই বাংলা নামটা কিন্তু হঠাৎ করে হয়ে যায়নি, এর পিছনে কিন্তু অনেক ইতিহাস রয়েছে। সেই ইতিহাসগুলো আমরা আজকে জানবো। দ্বাদশ শতকের মধ্যে যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো আমরা আজকে জেনে নেব। আসা যাক আলোচনার মেন আলোচনায়। এখন আমরা জানবো প্রাচীন বাংলা থেকে কি করে পশ্চিমবঙ্গ নামটা এলো। এর মধ্যে কিন্তু ইতিহাস আছে। কি ইতিহাস? প্রথমে অনেকে ষোড়শ থেকে অষ্টম সপ্তম এবং ষোড়শ শতকে কি করেছে, অনেক ভ্রমণকারীরা আমাদের ভারতবর্ষে এসেছিলেন। তারা কি করেছিলেন, তারা নিজেদের মতো করে এই বাংলাটাকে ঘুরে ঘুরে ভ্রমণকারীরা কি করেছিলেন, নিজেদের মতো করে একটা নাম রেখেছিলেন। কেউ বঙ্গ নাম রেখেছিলেন, কেউ বাংলার নাম রেখেছিলেন, কেউ আবার বলেছেন এটাকে বেঙ্গালা। হ্যাঁ, তাহলে এর পেছনে অনেকগুলো ইতিহাস। সেই ইতিহাসগুলো কিভাবে হলো, তো এটা তারা প্রমাণও দিয়েছে। কেমন ভাবে প্রমাণ দিয়েছে? বিভিন্ন তোমরা কাব্যগ্রন্থের নাম শুনেছো, যেমন মহাভারত। মহাভারতের একটা ঐতিহ্য কাব্যগ্রন্থ আছে। কোন কাব্যগ্রন্থ? ঐতিহ্য কাব্যগ্রন্থ। সেই ঐতিহ্য কাব্যগ্রন্থে কিন্তু এই প্রাচীন বাংলা বা পশ্চিম বাংলার নামের অনেকে উল্লেখ করেছে। তারপর আমরা যদি মহাভারতের পরে চলে যাই, মহাভারতের পরে যদি চলে আসি কৌটিল্যের অর্থশাস্ত্রে, তাহলে কৌটিল্যের অর্থশাস্ত্রে আমরা দেখব যে তিনিও কি করেছেন, এই বাংলা নামের উল্লেখ করেছেন। আবার মিরাজি সিরাজ তিনি কি করেছেন, মিরাজি সিরাজের লেখাতেও বঙ্গ নামের উল্লেখ রয়েছে। আবুল ফজল নাম শুনেছো তোমরা? সেই আবুল ফজল তার আইনি আকবরী গ্রন্থে তিনি কি করেছেন, এই বাংলা নামের উল্লেখ করেছেন। তবে এই বাংলা নামের ইতিহাস তো আমরা মোটামুটি একটা ধারণা পেলাম। তখনকার দিনে তাহলে অঞ্চলগুলো কি কি ছিল? শুধু তো বাংলা ছিল তা নয়, বাংলার মধ্যে অনেকগুলো কি ছিল, অঞ্চল ছিল। সেই অঞ্চলগুলো আবার অনেক শাসনকর্তাও ছিল, তাই না? সেই অঞ্চলগুলো সম্পর্কে জানবো, যেমন কুন্ডবর্ধন, হরিকেল, সমতট, হ্যাঁ, এগুলো বিভিন্ন ধরনের গৌড়, এগুলো বিভিন্ন ধরনের তখনকার দিনে অঞ্চলগুলো ছিল, যেগুলো পুরো মিলে ছিল কি, পুরো অঞ্চলগুলো সবগুলো অঞ্চল মিলে একটা বিশাল একটা রাজ্য ছিল, যেটাকে বাংলা নামে সবাই চিনত, এক নামে চিনত, তাই না? তো এবার আসা যাক হালকা করে সেই অঞ্চলগুলো সম্পর্কে জেনে নেওয়া যাক। যেমন প্রথমে আমরা জেনে নেব প্রাচীন বাংলার সীমানাটা কি। প্রাচীন বাংলার যে সীমানাটা ছিল, সেই সীমানাটা হচ্ছে কি 3টি নদী দিয়ে ঘেরা ছিল। প্রাচীন বাংলার সীমানা কয়টি নদী দিয়ে ঘেরা ছিল? 3টি নদী দিয়ে। কি কি? একটা হচ্ছে কি ভাগীরথী, পদ্মা এবং মেঘনা। কি কি নদী? ভাগীরথী, পদ্মা এবং মেঘনা নদী দিয়ে আমাদের এই প্রাচীন বাংলার সীমানাটা ঘেরা ছিল। এবং এই নদীগুলির তীরবর্তী এলাকাতে এই অঞ্চলগুলো গড়ে উঠেছিল। এর মধ্যে যেটা প্রধান যে শাসনকর্তা একজনকে আমরা পাই বাংলার শাসক হিসেবে, যিনি অনেক খ্যাতি অর্জন করে গেছেন, তিনি হচ্ছেন শশাঙ্ক। আমাদের গৌড় বলে একটা অঞ্চল ছিল বাংলার, প্রাচীন বাংলায় আমরা ইতিহাসে পড়ি, তাই না? সেই গৌড়ের তিনি শাসনকর্তা ছিলেন এবং সেখানে তিনি অনেক দক্ষতার সাহায্যে কি করেছেন, শাসন কার্য চালিয়ে গেছেন। তিনি অনেক খ্যাতি, তার অঞ্চল, তার শাসন চলাকালীন তিনি তার রাজ্যটাকে অনেক বিস্তৃত করতে পেরেছিলেন। ঠিক আছে?
তো এই গৌড়ের রাজধানী ছিল কর্ণসুবর্ণ, যেটা আমাদের পশ্চিমবাংলার যে মুর্শিদাবাদ জেলার নাম শুনেছো, সেই মুর্শিদাবাদ জেলার চিরুটি রেল স্টেশনের কাছে, হ্যাঁ, রাজবাড়িডাঙ্গার কাছে এটা অবস্থিত। এই কর্ণসুবর্ণ নিয়েও আমার অনেক ইতিহাস আছে। এখানে চীনা পর্যটকরা আমাদের দেশে এসেছিলেন ভ্রমণ করতে, এসে কি করেছেন, তারা এই কর্ণসুবর্ণ সম্পর্কে অনেক অনেক কিছু বিস্তারিত তারা তাদের গ্রন্থে লিখে গেছে। যেমন চীনা পর্যটক, নাম জানো তোমরা কে? একজনের নাম বলতে পারবে চীনা পর্যটক যিনি ভারত এসেছিলেন? সুয়ানজাং, রাইট। সুয়ানজাং হচ্ছে একজন চীনা পর্যটক, যিনি কি করেছিলেন, আমাদের প্রাচীন বাংলা ঘুরে ঘুরে দেখেছিলেন এবং সেই সম্পর্কে তিনি তার নিজের ভাষায় লিখেছিলেন। সেটা আবার পরে আমরা বাংলাতে অনুবাদ করে আবার অনেকে পড়ছি। কিন্তু তিনি এই কর্ণসুবর্ণ সম্পর্কে দারুণভাবে ব্যাখ্যা দিয়ে গেছেন যে কর্ণসুবর্ণ অঞ্চলটা কেমন ছিল, কর্ণসুবর্ণ অঞ্চলটার ভৌগোলিক সীমানাটা কেমন ছিল। ভৌগোলিক সীমানাটা তিনি দারুণ একটা সুন্দর উপমা দিয়েছেন আমাদেরকে, যে এই অঞ্চলটার চারিদিকটা একটা নগরে পরিণত হয়েছিল। এখানে বাইরের গ্রামগুলো থেকে কি হতো, এই নগরে বিভিন্ন শাকসবজি থেকে শুরু করে ফুল ফল থেকে শুরু করে বিভিন্ন জিনিসগুলো এই অঞ্চলে নিয়ে আসা হতো। এবং একটা শহরের মানুষরা যেমন জীবনযাপন করে, গ্রাম থেকে সবকিছু যায়, তারপর তারা সবকিছুকে কি করতে পারে, নিজেদের মতো করে ব্যবহার করতে পারে, সেই রকম সেই নগরের একটা ভালো একটা পরিচয়ের দিক আমরা সুয়ানজাংয়ের গ্রন্থ থেকে পেয়ে থাকি। এবার আসবো আমরা শশাঙ্ক। শশাঙ্ক, যে আমাদের একটা জিনিস জানা আছে কি, যে কোনো শাসনকর্তায় দীর্ঘদিন ধরে শাসন চালিয়ে যেতে পারেন না, এককভাবে শাসন চালিয়ে যেতে কেউ কিন্তু পারে না। ঠিক শশাঙ্কের ক্ষেত্রেও তাই হয়েছে। তিনি যখন শাসন কার্য থেকে বিরত হয়েছিলেন, তারপরে যিনারা এসেছেন, যেমন হর্ষবর্ধন, এরা এসেছেন, এরা কি করেছেন, শশাঙ্কের পরে তেমন ভাবে কি করতে পারেননি, তাদের শাসন কার্যটাকে বহাল রাখতে পারেননি। কেন পারেননি? কারণ তাদের মধ্যে একটা অন্তর্দ্বন্দ্ব শুরু হয়েছিল এবং তারা কি করেছেন, তাদের যে রাজনৈতিক পরিকাঠামো সেটা নিজেদের অন্তর্দ্বন্দ্বের কারণে ভেঙে পড়েছিল। ফলে শশাঙ্কের মতো উন্নয়ন তারা বাংলায় নিয়ে আসতে পারেনি। সেই সময় শুরু হয়ে গেছিল অরাজকতার যুগ। সেই সময় শুরু হয়ে গেছিল কি, তাদের মধ্যে একটা অরাজকতা। এই অরাজকতা থেকে তৈরি হয়েছিল ম্যাথসনায়ের যুগ, যেটাকে ইতিহাস আমরা ম্যাথসনায় হিসাবে জানি, সেটা হচ্ছে ম্যাথসনায় যুগ। তাহলে ম্যাথসনায় বলতে কি? ম্যাথসনায় বলতে বোঝায় যেমন একটা বড় মাছ ছোট মাছকে কি করে, ছোট মাছগুলোকে সম্পূর্ণ গিলে ফেলে, ঠিক সেই রকমই সেই শাসনকর্তাদের ক্ষেত্রে দেখা গেছে। প্রজাদেরকে তারা বিভিন্ন ভাবে কি করেছে, অত্যাচার বা শোষণ করে গেছে। ইতিহাসে যেটা এই শোষণ করাটাকে ইতিহাসে কি বলা হয়, ম্যাথসনায়ের যুগ হিসেবে পরিচয় দেওয়া হয়। আজকের জন্য আমরা এইটুকুই প্রাচীন বাংলা সম্পর্কে জানলাম। পরবর্তী অধ্যায়ে আবার আমরা বিস্তারিত আলোচনা করব।